প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হ্যারিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের নিয়মিত ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন তরিকুল ইসলাম নামের একজন ভাই। ঘটনার সময় 1962 কি 63 সালের দিকে। আমি ঘটনাটি ওনার ভাষাতেই বলছি। আমার দাদার যিনি বড় ভাই ছিলেন, তিনি একটি মামলায় 5 বছর কারাবন্দি থেকে সেদিন মুক্তি পেয়েছিলেন। আমি আমার বড় ভাইকে নিয়ে আসার জন্য কারাগারে যাই। আমার ভাই বের হলে আমি তাকে নিয়ে আসি, কিন্তু আমার ভাই কি করে, তিনি সাথে করে আরো একজন মানুষকে নিয়ে বের হন। ওই লোকটি নাকি একটি হত্যা করেছে এবং 25 বছর জেল খেটে সেদিনে তিনি মুক্তি পেয়েছেন। ওই লোকটি তার বাড়ির পরিচয়ও জানে না, তার আত্মীয় স্বজন কোথায় আছে বা কোথায় কার বাড়ি সে কিছুই বলতে পারে না, এবং কিছুটা তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। শুধুমাত্র তিনি তার নিজের নামটাই বলতে পারেন। তার নাম ছিল আলমগীর হোসেন। ওই জেলখানাতেই আমার বড় ভাইয়ের সাথে তার পরিচয় হয়। বড় ভাই তাকে বলেছিল আমাদের বাড়িতে থাকতে দেবে, এবং যেহেতু সে নিজেই নিজের পরিচয় বলতে পারে না, এই কারণে তার উপরে দয়া করে বড় ভাই আর কি এই কথাটি বলেছিলেন। যাই হোক, তাদের দুজনকে নিয়ে আমি বাড়িতে ফিরি। সেই লোকটিকে আমরা আমাদের কাচারিতে থাকতে দেই। লোকটির চেহারা দেখতে খুবই কালো ছিল এবং তার মুখের হাসি ছিল একটু অন্য রকমের। সে কখনো হাসি দিলে মনে হতো কোনো জানোয়ার হাসছে। আমাদের বাড়িতে আমি, আমার বড় ভাই এবং বড় ভাইয়ের বউ ও আমাদের মা থাকতেন। আমাদের বাবা তখন বেঁচে ছিলেন না এবং আমি তখনও বিয়ে করিনি। আর আমাদের একটি খালাতো বোন আমাদের সাথেই থাকতো। ওর নাম ছিল শিউলি। আমাদের কোনো বোন না থাকায় ওকে আমরা বোনের মতোই দেখতাম। শিউলি আমার মায়ের সাথে থাকতো এবং মাকে দেখাশোনা করত। বলে রাখা ভালো, আমাদের গোয়ালে 8টি গরু ছিল। আমাদের গরুগুলো অনেক শান্তশিষ্ট। রাতে খাবার দিয়ে আসলে সারা রাত তাদের কাছে আর যেতে হতো না। ঘটনার সূত্রপাত মূলত এখান থেকেই। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। ওই লোকটিও কাছারিতে ঘুমাচ্ছিল। আমি রাতের বেলা আমাদের গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনতে পাই। আশ্চর্যের বিষয়, সব গরুগুলোই একসাথে ডাকাডাকি করছিল। তখন আমি খুব দ্রুত ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরে যাই। গিয়ে দেখতে পাই গরুগুলো অনেক লাফালাফি করছে। একটি গরু অসুস্থ হলে সে ডাকাডাকি বা লাফালাফি করতেই পারে, কিন্তু সব গরুগুলো একত্রে ডাকাডাকি বা লাফালাফি করছে কেন, এইটা আমি বুঝতে পারছিলাম না। এইটা দেখে আমি গোয়াল ঘরের ভেতরে যাই। আমি যাওয়ার সাথে সাথেই অদ্ভুতভাবে গরুগুলো শান্ত হয়ে যায়। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একা একাই আমি গরুদের সাথে কথা বলি। আসলে যারা গরু পালন করেন তারা মাঝে মাঝেই গরুদের সাথে কথা বলে, আমিও সেটা করি। গরুদের শান্ত করে আমি ঘরে চলে যাই ঘুমাতে। ঘরে গিয়ে দেখতে পাই শিউলি দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া কি হয়েছে। আমি শিউলিকে বলি গরুগুলো অনেক ডাকাডাকি করছিল। এরপরে যে যার মতো বিছানায় চলে যাই। এর পরের রাতের ঘটনা, সন্ধ্যাবেলা আমি গরুদের খাবার খাইয়ে মশারি ঠিকঠাক করে দিয়ে গরুদের কিছু খাবার দিয়ে আমি ঘরে চলে আসি। তখন রাত আনুমানিক
দুইতে হবে। আগের দিনের মতো আবারও গরুর গোয়াল থেকে ডাকাডাকির শব্দ পাই। আমি তখন এক দৌড় দিয়ে গরুর গোয়ালে যাই। আমি গিয়ে যা দেখতে পাই তা ছিল খুবই হৃদয় বিদারক। আমাদের একটি কালো গরু ছিল। সেই গরুটির নিথর দেহ গোয়ালের ভেতরে পড়ে আছে এবং গরুর একটি পায়ের রান তার দেহের সাথে নেই। দেখে মনে হচ্ছিল কেউ যেন ছিঁড়ে নিয়ে গেছে। গরুটি মৃত অবস্থায় ওখানেই পড়েছিল। এই দৃশ্য দেখে আমি চিৎকার দিতে শুরু করি। আমার চিৎকার শুনে সাথে সাথে ঘর থেকে সবাই দৌড়ে আসে। সবাই দৌড়ে এলেও ভাইয়ের সাথে আসা সেই লোকটি কাছারি থেকে বের হলো না। আমি ভেবেছিলাম আলমগীর হয়তো ঘুমাচ্ছে, তাই বের হয়নি। আমাদের গরুর এই দৃশ্য দেখে সকলে খুবই শোকাহত হয়। আমরা কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে গরুটির সাথে আসলে কি হয়েছিল। কারণ গরুর পুরো দেহটাই পড়ে আছে, শুধুমাত্র একটি রান ছিঁড়ে নিয়ে গিয়েছে। কোনো মানুষ এটা করতে পারে না। শত্রুতাবশত কোনো মানুষও যদি করে থাকে তবে হয়তো গরুটিকে জবাই দিয়ে দিবে, নতুবা রান কেটে নিয়ে যাবে। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একটি রান টেনে ছিঁড়ে ফেলা হয়েছে এবং গরুর রান গোয়ালের আশেপাশে বা ভেতরে কোথাও নেই। এরপর কয়েক রাত আমি আমাদের গোয়ালটা পাহারা দেই। আমি যে কয়দিন পাহারা দিয়েছিলাম তখন কোনোই সমস্যা হয়নি। আমি ভাবলাম হয়তো আর কোনো সমস্যা হবে না। তখন আমাদের গোয়ালে 7টি গরু ছিল। সেদিন আমি ঘরেই ঘুমাচ্ছিলাম। রাতের বেলা গরুর গোয়াল থেকে গরুর ডাকাডাকি শব্দ শুনতে পেলাম। কোনো চিন্তা ভাবনা ছাড়াই শিউলিকে ডাক দিয়ে দৌড় দিলাম গোয়াল ঘরে। গিয়ে আমি দেখতে পাই আমাদের আরো একটি গরু মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু গরুটির শরীরে 3 ভাগের 2 ভাগ মাংস নেই। দেখলে বোঝা যায় কেউ হয়তো খাবলে খাবলে মাংস উঠিয়ে নিয়ে গেছে। গরুর টাটকা রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। রক্তে পুরো গোয়ালটা যেন লাল হয়ে গেছে। আবারও আগের মতোই চিৎকার দেই। সবাই চলে আসে, কিন্তু এবারও আলমগীর কাচারি থেকে বের হয় না। আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে এই গোয়াল ঘরে। আমাদের এলাকায় কোনো বাঘ নেই, আমরা তো কোনো বনের পাশেও থাকি না। এত বড় তরতাজা গরুর মাংস কিসে খেতে পারে? আমরা সিদ্ধান্ত নেই পরদিন কোনো কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসব। সারা রাত আমি গোয়াল ঘরেই বসে থাকি। সকালে যখন আমি ঘরে যাই তখন শিউলি আমাকে জানায় যে ভাইয়া, কাল যখন তুমি চিৎকার দিয়ে বের হয়ে গেলে তখন আমি দরজার কাছে গিয়ে মাত্র বাইরে বের হতে যাব, তখনই দেখি আলমগীর বাহির থেকে দৌড়ে ঘরে ঢুকছে। শিউলির থেকে এই কথা শুনে আমার খুব সন্দেহ হয় আলমগীরকে। কিন্তু আলমগীর তো একজন মানুষ, ও কিভাবে এই তাজা গরুর মাংস খেতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য না। তারপর আমি আলমগীরের কাছারিতে যাই, কিন্তু সেখানে গিয়ে আসলে তেমন কিছুই আমি পাই না। এর পরদিন আমি সিদ্ধান্ত নেই আমি পালিয়ে দূর থেকে গোয়াল পাহারা দেব এবং সেখানে আসলে কি হয় সেটা আমি দেখব। তখন রাত হলো। আমি শিউলিকে সাবধান করে দিয়ে যাই। আমি ডাক দিলে যেন দ্রুত বের হয়ে আসে। আমি গোয়াল ঘর থেকে 15 কি 20 হাত দূরে একটি গাছে উঠে বসি। প্রায় 2 ঘন্টার মতো আমি সেই গাছের উপরে বসে থাকি। এরপর গাছের উপরে থাকা অবস্থায় আমি দেখতে পাই চাদরের মুড়ি দিয়ে একটি লোক আমাদের গোয়ালে ঢুকলো। তবে লোকটির চেহারা আমি দেখতে পেলাম না, কেননা তার চেহারা চাদর দিয়ে ঢাকা ছিল। তখন আমি একটা বোকামি করে বসি। গাছের উপরে বসেই আমি শিউলিকে ডাক দেই। সাথে সাথে গোয়ালের ভেতর থেকে একটি পাখি উড়ে যায়। দ্রুত আমি গাছ থেকে নেমে গোয়ালে যাই এবং শিউলিও দৌড়ে আসে। আমি গিয়ে তখন গোয়ালে কিছুই দেখতে পাই না, তবে গরুগুলোর দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে ওরা ভয়ে ঘাবড়ে গেছে এবং গরুগুলো ঘোংরাচ্ছিল। শিউলিকে আবার ঘরে পাঠিয়ে দিয়ে আমি আবারও বসে থাকি গোয়ালের কাছে।
আধা ঘন্টা পরে শিউলি আবার আসে আমার কাছে, এসে বলে, ভাইয়া আমি একটু ওয়াশরুমে যাব, আমার ভয় করছে, আমার সাথে আসো। আমি তখন শিউলির সাথে বাইরের বাথরুমের কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকি। ও ওয়াশরুমে ঢোকে, প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু শিউলি আর বের হচ্ছে না। হঠাৎ আমি শুনতে পাই গরুর গোয়াল থেকে গরুদের চিৎকার। আমি এক দৌড়ে আবার গোয়াল ঘরে যাই। গিয়ে আমি যে দৃশ্য দেখি সেটা আমি কোনোদিন দেখতে চাইব না। আমার সব থেকে প্রিয় গরুটি সবেমাত্র জবাই করা গরুর মতো লাফাচ্ছে। গরুটির দেহ থেকে মাথা ছিল আলাদা এবং গরুটির বুড়িও বের করে ফেলা হয়েছে। তখন আমি ভয়ে সাথে সাথে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ঘরে আবিষ্কার করি। আমার মাথার কাছে শিউলি মাথায় তেল দিয়ে দিচ্ছে। আমার ভাইয়া ভাবি আমার পাশে বসা। আমি শিউলিকে ঝাড়ে দিয়ে জিজ্ঞেস করি, বাথরুমে ঢুকে এতক্ষণ সময় লাগে নাকি? তখন শিউলি বলে, কি বলছেন? আমি আবার কখন বাথরুমে গেলাম? তখন আমি তাদের পুরো ঘটনা খুলে বললে শিউলি বলে, আমি তো আপনার কাছ থেকে এসেই ঘুমিয়ে পড়েছি, আর আপনার চিৎকার শুনে ঘর থেকে বের হয়েছি, তার আগে তো আমি বের হইনি। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, তাহলে কে ছিল যে শিউলির রূপ ধরে এসে আমাকে গোয়াল থেকে বাথরুমের দিকে নিয়ে গিয়েছিল? এক এক করে আমরা 3টি গরু হারালাম। পরদিন ফকিরহাট এলাকার একজন হুজুরের কাছে যাই। এই হুজুরের খুব সুনাম ছিল যে সে এইসব প্যারানর্মাল বিষয়ে খুব ভালো সমাধান দিতে পারে। ওই হুজুর সবকিছু শুনে আমাদের বলে, আগামী শুক্রবার তোমাদের বাড়িতে যাব, তোমাদের বাড়ি বন্ধ করে দিতে। এবং হুজুর একটি কাঠ দিয়ে বড় একটি তীর বানিয়ে দেয় এবং আমাকে বলে, সাহস রেখে আজ রাতে তোমাদের গরুর গোয়ালের বাহিরে কোথাও তুমি লুকিয়ে থাকবে। যখনই দেখবে কেউ তোমাদের গরুর গোয়ালে ঢুকছে, তখনই এই তীরের মাথায় হালকা আগুন দিলে এটা সম্পূর্ণ জ্বলে উঠবে। সাথে সাথে তীরটি সেই লোকের গায়ে ছুঁড়ে মারবে। তারপর যা হবে তোমরা নিজেরাই দেখতে পাবে। আমরা বাড়িতে চলে আসি এবং শুক্রবারের অপেক্ষা করে থাকি কখন হুজুর আসবে। আমি আমার সবচেয়ে প্রিয় গরুটি হারিয়েছি। এই রাগে এবং ক্ষোভে সেই রাতে আমাদের গরুর গোয়ালের 5 থেকে 6 হাত দূরে তীর হাতে আমি লুকিয়ে রইলাম। 3 ঘন্টা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থেকেছি। আমি শুধু সেখানে দাঁড়িয়ে থাকিনি, বরং আমি আলমগীরের কাচারির দিকেও নজর দিচ্ছিলাম। দরজা খুলে আলমগীর বের হয়ে আসলো। সেদিনের মতো কালো চাদর গায়ে সে বের হলো। সোজা সে গরুর গোয়ালের সামনে এসে দাঁড়ালো। আমি সাথে সাথে তীরের মাথায় আগুন দেই। হালকা আগুন পাওয়া মাত্রই তীরের মাথায় আগুন ধরে যায়। আলমগীর যখনই গোয়ালে ঢুকতে যাবে তখনই তার গায়ে তীর ছুঁড়ে মারি। আমি স্পষ্ট দেখতে পেলাম আলমগীরের গায়ে আগুন ধরে গেল। আমি চিৎকার দিলে সবাই ঘর থেকে বের হয়ে আসে। সকলে আসার আগেই আগুন নিভে যায়। সেখানে গিয়ে দেখতে পাই সেখানে কোনো আলমগীর নেই, শুধুমাত্র কালো একটি চাদর পুরে ছাই হয়ে আছে। সকলকে নিয়ে আলমগীরের ঘরে যাই, সেখানেও তাকে আর পাই না। আলমগীরের ঘরে বসেই সবাইকে আমি ঘটনাটা বলি। তখন সবাই বুঝতে পারে শিউলি 3য় দিন যে আলমগীরকে ঘরে ঢুকতে দেখেছিল এটা আসলে মিথ্যা নয়। তবে প্রশ্ন, এই আলমগীর কি আসলে মানুষ নয়? আমরা আলমগীরের সম্পূর্ণ ঘরটা তল্লাশি করি, কিন্তু অদ্ভুত বিষয় কোথাও কিছু খুঁজে পাই না। উপরের মাচায় গিয়ে দেখতে পাই গরুর অনেক হাড্ডি পড়ে আছে গরুর চামড়া। তখন বড় ভাইকে আমি খুব বকাঝকা করি যে কাকে বাড়িতে নিয়ে এসেছো। আমার বড় ভাইও তখন বুঝে উঠতে পারছিলেন না সে কাকে নিয়ে এসেছে। এই আলমগীর তো জেলখানা থেকে মুক্তি পেয়েছে, তাহলে সে কি মানুষ নয়?
শুক্রবার হুজুর আমাদের বাড়িতে আসেন। হুজুর সমস্ত ঘটনা শুনে আমাদের জানান, তোমাদের বাড়িতে যে আলমগীর এসেছিল সে সত্যিকারের আলমগীর নয়। সত্যিকারের আলমগীর মানসিকভাবে অসুস্থ ছিল। প্রথম রাতেই সে তোমাদের কাচারি থেকে পালিয়ে গেছে এবং পরবর্তীতে তোমরা যে আলমগীরকে দেখতে পেয়েছো সে আসলে একটি খারাপ জিন ছিল। এরা খুবই খারাপ, মানুষের ক্ষতি করে থাকে, মানুষের পালিত পশু এরা খেয়ে বেড়ায়। এই জিন আলমগীরের রূপ ধারণ করে তোমাদের বাড়িতে ছিল, তবে তুমি সেদিন রাতে তাকে মেরে ফেলেছ। ওই তীর সরাসরি তার বুকে গিয়ে লাগে। হুজুর এইসব ঘটনা জানতে পেরেছিলেন তার পালিত কিছু জিনের মাধ্যমে। এরপর হুজুর আমাদের সম্পূর্ণ বাড়িটি বন্ধ করে দিয়ে যান। তারপর আমাদের গোয়ালে বা বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি প্রায় 1 মাস পর্যন্ত আমাদের গরুর গোয়াল সারা রাত পাহারা দিয়েছি। শিউলি মাঝে মাঝে এসে আমাকে দেখে যেত, কিন্তু ও রাতে যতবার আমার কাছে আসতো ওকে সেদিনের শিউলি ভেবে আমি অবিশ্বাস করতাম এবং ছুরা কালাম পরে ওর গায়ে ফু দিতাম। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি জঙ্গল কেন্দ্রিক ঘটনা, অ্যামাজন জঙ্গলের ঘটনা। কয়েকজন বন্ধু বান্ধব মিলে অ্যামাজন জঙ্গলে ঘুরতে গিয়েছিল এবং তাদের সাথে কি ঘটেছিল সেই সম্পর্কে কিছু তথ্য এবং ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন তারেকুল ইসলাম নামের একজন ভাই এবং তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন লুইস নামের একজন লোকের কাছ থেকে। আমি লুইসের মতো করেই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করছি। বলছেন লুইস, আমরা 5 বন্ধু মিলে সিদ্ধান্ত নেই আমরা অ্যামাজনে ঘুরতে যাব। অ্যামাজন জঙ্গল নিয়ে অনেক রহস্যময় ঘটনা শুনেছি, তাই আমরা অ্যামাজনে ঘুরতে যাওয়ার এই সিদ্ধান্তটা নেই। এই ঘটনাটি যতটা ভৌতিক ঠিক ততটাই রহস্যময়। আমরা আমাদের ব্যাগ গুছিয়ে রওনা দেই অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে। আমরা কিন্তু সকলে ছিলাম ব্রাজিলের স্থানীয় বাসিন্দা। সাধারণত যারা অ্যামাজনে ঘুরতে যায় তারা টুরিস্ট জায়গাগুলোতে শুধু ঘুরে ঘুরে চলে আসে, জঙ্গলের ভেতরের দিকে তারা ঢোকে না। কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরা অনেক ভিতরে যাব। প্রথম দিন আমরা টুরিস্ট এলাকাগুলোতে ঘুরে নিলাম এবং রাতের বেলা একটা জায়গায় তাঁবু গেড়ে সেখানে আমরা রাত কাটালাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা আরো জঙ্গলের গভীরের উদ্দেশ্যে রওনা করলাম। ওখানকার পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা কিন্তু পালিয়ে বনের ভেতরে প্রবেশ করি। বেশ ভালোই লাগছিল, নতুন নতুন অভিজ্ঞতা। চারদিকে শুধু গাছ আর গাছ। এমন এমন গাছও রয়েছে যার বয়স প্রায় 200 থেকে 300 বছর হবে। আমরা এমন এক জায়গা দিয়ে হেঁটেছি যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। আমাদের কাছে টর্চ লাইট ছিল এবং এই লাইটগুলো সূর্যের আলো পেলেই চার্জ হয়। নতুন নতুন ধরনের পাখি, গাছগাছালি, নানা প্রকারের পশু আমরা সেখানে দেখেছি। আমরা কিন্তু তখন সকলে পায়ে বুট পরা ছিলাম। আমরা সামনের দিকে হাঁটছি। হঠাৎ একটি সাপ আমাদের এক বন্ধুর পা জড়িয়ে ধরে। ভাগ্য ভালো ছিল যে সে বুট পরে ছিল। বুটের উপর দিয়েই সাপটি একটি কামড় দিয়েছে। আমার বন্ধু পা দিয়ে সাপটিকে সেখানেই মেরে ফেলে। সেদিন ঘোরাফেরা শেষে জঙ্গলের ভেতরে আমরা এক জায়গায় তাঁবু গড়ি। শুকনো খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ি। রাত তখন প্রায় 12টা বাজে। আমরা তাঁবুর বাইরে কোনো প্রাণীর গোংরানির মতো একটা শব্দ পাই।
আমি আমার তাঁবু হালকা একটু চেইন খুলে বাইরে দেখতে পাই কয়েকটি বাঘ আমাদের তাঁবুর সামনে দাঁড়িয়ে আছে। এই বাঘ দেখেই আমি খুবই ঘাবড়ে যাই। আমি দেখতে পেলাম বাঘগুলো আমাদের 4-5টি তাঁবুর ভেতর থেকে একটি তাঁবুর উপরে ঝাঁপিয়ে পড়ল এবং মিনিটের মধ্যেই ওই তাঁবুর কাপড় ছিঁড়ে ফেলে ঘুমিয়ে থাকা আমার সেই বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ল। এই শব্দ পেয়ে বাকিরা সবাই উঠে যায় এবং যে যার মতো পালিয়ে যায়। আমরা নিশ্চিত ছিলাম সেই বন্ধুকে বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমরা যে যার মতো যেদিকে পেরেছি সেই দিকেই পালিয়ে গেছিলাম। তখন আমরা সবাই একে একে ছন্নছাড়া, কে কোথায় আছে আমরা জানি না। বাঘের ভয়ে এলোপাতারি হয়ে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে করতে কত দূরে যে চলে গিয়েছিলাম আমি নিজেও জানি না। হঠাৎ থেমে দাঁড়ালাম। মনে পড়ে গেল বন্ধুদের কথা। চিৎকার দিয়ে স্মিথ বলে ডাকতে শুরু করলাম। একে একে সকল বন্ধুদের নাম ধরে ডাকতে শুরু করলাম আমি, কিন্তু কারো কোনো শব্দ পেলাম না। কে যে কোন দিকে দৌড়ে গিয়েছে আমি জানি না। আমি যথারীতি খুব ভয় পেতে শুরু করি। আমি আন্দাজ করে জঙ্গল থেকে বের হওয়ার জন্য হাঁটা শুরু করি। চারদিকে ঘন অন্ধকার, পাখিরা কিচিরমিচির ডাকছিল। কখনো কখনো বাঘের গর্জন শুনতে পাওয়া যায়। অনেকবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছি আমি। তখন আমার শরীর খুবই ক্লান্ত, আর হাঁটতে পারছিলাম না। ক্লান্ত নিয়ে একটি বড় গাছের শিকড়ের ডালে আমি শুয়ে পড়ি এবং সেখানেই আমি ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে তখন যখন সূর্যের আলো আমার চোখে পড়ে। আসলে পৃথিবীর যেখানে আমরা যাই না কেন, আমাদের মহান সৃষ্টিকর্তার নেয়ামত আসলে সেখানেই উপস্থিত। ঘুম থেকে উঠে আন্দাজ করে আবারও হাঁটতে থাকি। বন্ধুদের কথা ভেবে খুব কষ্ট লাগে, আর আমি কোন দিক দিয়ে হাঁটছি বা কোথায় যাচ্ছি সেটা আমি তখন নিজেও বুঝতে পারিনি। কখনো কখনো বাঘ সিংহের গর্জন শুনে উল্টো দিকে দৌড়ে পালাই এবং এমন এমন প্রাণী দেখতে পাই যা অতি ভয়ঙ্কর। যখনই ভয়ঙ্কর কিছু দেখি তখনই আমি দৌড়ে পালাই। এভাবে ছোটাছুটি করছিলাম এবং কখনো কখনো হাঁটছিলাম। আবারও সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার পরপরই আমি আমার স্যাটেলাইট ফোনটিকে কানেক্ট করতে সফল হই। আমি লোকেশন অন করে দেখতে পাই আমি জঙ্গলের এতটা ভেতরে যে এখান থেকে হেঁটে জঙ্গল থেকে বের হতে 4 দিন সময় লাগবে। তখনই খারাপ লাগতে শুরু করে। এতটা খারাপ লাগছিল, সেখানে আমি বসে পড়ি। আমি স্যাটেলাইট ফোনে ম্যাপ দেখে হাঁটা শুরু করি। তখন রাত প্রায় 1টার বেশি। পেছন থেকে বাঘের গর্জন শুনতে পাই। আমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই দৌড়তে শুরু করি। হয়তো বাঘও আমাকে ধাওয়া করছে। আমি একাধারে দৌড়চ্ছি। আমি দেখতে পাই সামনে একটি ঝর্ণা। আমি ঝর্ণার খালটির পাড়ে যাই। কোনো মতে উপরে উঠে আবারও দৌড় দেই। আমি দৌড়তে দৌড়তে একটা জায়গায় গিয়ে পৌঁছাই। সেই জায়গায় গিয়ে আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। আমার তখন মনে হলো এখন আমার মৃত্যু নিশ্চিত। আমি দেখতে পাই সামনে একটি হাতি পড়ে আছে, আর সেই হাতিটিকে পোকাগুলো টেনে ছিঁড়ে খাচ্ছে। আরও অনেক কঙ্কাল আমি সেখানে দেখতে পাই। এই দৃশ্য দেখে আমার সম্পূর্ণ শরীর পাথর হয়ে যায়। আমি ভয়ে কাঁপতে শুরু করি। দূর থেকে 1 মিনিটের মতো এই দৃশ্য দেখলাম। এরপর পেছনে ফিরে অন্যদিকে দৌড়তে শুরু করি। এবার দৌড়তে দৌড়তে একটি জায়গায় গিয়ে আমি পৌঁছাই এবং সেখানেই বসে পড়ি। আমি যে জায়গাটায় গিয়ে বসি সেই জায়গাটা মনে হচ্ছিল কোনো একটা সুড়ঙ্গ, কিন্তু এর উপরের গাছপালা রয়েছে এবং এত বেশি গাছপালা যে উপরে কিছুই দেখা যাচ্ছিল না। চারপাশটা ঝোপঝাড় দিয়ে জায়গাটাকে সুড়ঙ্গের মতো বানিয়ে রেখেছিল। আমি সেখানে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেই এবং কাঁদতে থাকি। হঠাৎ
আমি লক্ষ্য করি আমার মাথার উপরে কিছু শব্দ হচ্ছে। আমি উপরে তাকিয়ে দেখি বড় বড় সাইজের অনেকগুলো মাকড়সা। তখন প্রায় সকাল ঘনিয়ে এসেছে। আমি সেখান থেকে আবারও হাঁটা শুরু করি। কতক্ষণ হেঁটেছি আমি জানি না। হঠাৎ দিনের আলো দেখতে পাই। একটি গাছ পড়ে থাকতে দেখে আমি তার উপরে গিয়ে বসি। আমি কান্নাকাটি করছিলাম। তখন আমি এতটা ক্লান্ত ছিলাম যে আমার পক্ষে আর পথ চলা সম্ভব ছিল না। সামনে জঙ্গলের ভেতরে আঙ্গুর ও জঙ্গলি কলা গাছ দেখতে পাই আমি। সেখানে গিয়ে ফলমূল খাই এবং একটি গাছের আড়ালে আমি বিশ্রাম নেই। আবারও সন্ধ্যা নামে। আমি আন্দাজ করে হাঁটতে লাগলাম। হঠাৎ কিসে যেন আমার একটি হাত ধরে বসলো। আমি যখনই আমার হাত টান দিলাম, সামনে এনে দেখি কবজি থেকে আমার হাতটি কেউ কামড়ে নিয়ে গিয়েছে। এটা কোন ধরনের পশু আমি দেখতে পাইনি। এদিকে হাতের ব্যথায় আমি বেকুল, অন্যদিকে নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণা চেষ্টা করে যাচ্ছিলাম। ওখান থেকে আমি দৌড়তে শুরু করি। কিছু দূর গিয়ে নিজের শরীর থেকে জামা খুলে নিজের হাতে বেঁধে নেই। হাত বেঁধে আমি আবারও দৌড়তে শুরু করি। কিছুক্ষণ দৌড়ানোর পর আমি একটা ফাঁকা জায়গা দেখতে পাই। সেই ফাঁকা জায়গা পার হয়ে আবারও যখন জঙ্গলের ভেতরে ঢুকি, সামনে অনেক আলো দেখতে পাই। আমার মনে হয়েছে এখানে অনেক মানুষ বসবাস করে। সেই আলোর দিকে আমি দৌড়তে শুরু করি। গিয়ে দেখতে পাই বিশাল বড় একটি রাজপ্রাসাদ। প্রাসাদের বাইরে দেখে মনে হয় 1000 বছর পুরনো একটি প্রাসাদ। কিন্তু প্রাসাদের ঘেটে 2 জন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমি ঘেটের সামনে যেতেই তারা দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে নেয়। আমি ভেতরে প্রবেশ করি। আমি ভেতরে প্রবেশ করে কতটা যে শান্তি পেয়েছি তা একমাত্র আমিই জানি। আমি ভাবছি, যাক, হয়তো কোনো মানুষের সন্ধান আমি পেলাম। প্রিয় লিসেনার্স, হয়তো ভাবছেন ঘটনাটি এখানেই শেষ, আর এই ঘটনাটি হয়তো ভৌতিক নয়, কিন্তু ঘটনা মূলত এখান থেকেই মাত্র শুরু। আমি প্রাসাদে ঢুকে ভেতরে দেখতে পাই কোনো একটা স্বর্গের মতো জায়গা। এই প্রাসাদের বাহিরটা যতটা পুরনো, ভেতরে কিন্তু ততটাই চাকচিক্যময়, যেটা বলে বোঝানো যাবে না। সেখানে অনেক মানুষ রয়েছে। আমি একা একা এই পুরো প্রাসাদটির 1 তলা থেকে 9 তলা পর্যন্ত ঘুরে ঘুরে দেখি। এত মানুষ রয়েছে, কিন্তু কেউ আমার সাথে কোনো কথা বলছিল না। প্রাসাদের সর্বোচ্চ ফ্লোরে গিয়ে দেখতে পাই আমার সে বন্ধু এখানেই আছে, যাকে কিনা বাঘে খেয়েছিল। আমি দৌড় দিয়ে ওর কাছে যাই, ওকে জড়িয়ে ধরি এবং বলি, বন্ধু, তুই এখানে কিভাবে? তখন আমার ওই বন্ধু আমার নিকট অন্যান্য বন্ধুদের বিষয়ে জিজ্ঞেস করলে আমি তাকে সকল ঘটনা খুলে বলি। তারপর আমার বন্ধু আমার হাতে কি যেন একটি গাছের পাতা লাগিয়ে দেয় এবং আশ্চর্যের বিষয়, এক রাতেই আমার হাতটি শুকিয়ে যায়। যদিও আমি একটি হাত হারিয়ে ফেলেছি। এরপর আমার সে বন্ধু আমাকে একটি রুমে নিয়ে যান। সেখানে একটি লোক একটি রেজিস্টার খাতা নিয়ে বসে আছে। তখন আমার বন্ধু কি করে, সেই রেজিস্টার খাতায় আমার নাম লেখায় এবং আমাকে একটি রুম দেয়। ওই রুমটা এতটা সাজানো গোছানো এবং সুন্দর যা আমাদের ব্রাজিলের অভিজাত হোটেলেও নেই। প্রথম প্রথম খুব খুশি হয়েছিলাম, যাক, নিজের একজন বন্ধুকে তো পেলাম। সেই রাতে রুমের ভিতরে খুব সুন্দরভাবে আমি কাটিয়ে দিলাম। পরদিন আমার বন্ধুকে বললাম আমরা কিভাবে দেশে ফিরে যেতে পারি আর এখান থেকে দেশে যেতে কতক্ষণ লাগতে পারে। তখন ও আমাকে যে উত্তর দিয়েছিল তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। সেই সাথে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার বন্ধু বলল, এখানে যে একবার আসে সে কখনো এখান থেকে
বের হতে পারে না। তুমি চাইলেও এখান থেকে বের হতে পারবে না। এখানেই তোমার জীবন কাটিয়ে দিতে হবে, এমনকি মৃত্যুর পরেও তোমাকে এখানেই থাকতে হবে। ওর এই সব কথাগুলো শুনে ওর দিকে আমি চোখ বড় করে তাকিয়ে রইলাম এবং এক দৌড় দিয়ে নিচের ফ্লোরে আসলাম। কিন্তু অবাক করা কাণ্ড, কোথাও কোনো দরজা বা গেট নেই। তখন আমি ভাবছিলাম যে আমি তো নিচতলা দিয়েই প্রবেশ করেছিলাম, তাহলে এখন গেট কই গেল? এখানে অনেক মেয়ে রয়েছে, অনেক ছেলেও আছে, তবে এখানে কোনো বয়স্ক লোক নেই, সকলেই যুবক যুবতী। তবে এখানে কোনো যৌনতা নেই। কিভাবে বের হওয়া যায় এই চিন্তায় আমার প্রহর কাটছিল। কিছুদিন পরেই আমি আরও একটা বিষয় জানতে পারি। আমি যাকে বন্ধু বলে দেখেছি সে আসলে আমার বন্ধু নয়, এটা নাকি ওর আত্মা। আমার বন্ধু নাকি বেঁচে নেই, এবং আমি যাদের সাথে বসবাস করছি এরা সকলেই আত্মা। তবে কয়েকজন আছে জীবিত মানুষ, এবং তাদের মধ্যে একজন মেয়েও রয়েছে। সেও এই মায়াজালে আটকা পড়েছে। এখানে খাবার দাবার সকলের ব্যবহার মনোমুগ্ধকর থাকলেও একজন জীবিত মানুষ সবসময় চাইবে নিজের জন্মভূমিতে ফিরে যেতে। সেটা আমিও চাচ্ছিলাম। এরপর অনেক কষ্টে আমি আলাদা করি যে কারা জীবিত এবং কারা আত্মা। জীবিতদের নিয়ে প্ল্যান করি কিভাবে এখান থেকে বের হওয়া যায়। অনেক চেষ্টার পর আমি একটি পথ পাই। এই রাজমহলের 3 নম্বর ফ্লোরে একটি রুম আছে। সেই রুমে নাকি একটি মানুষের কঙ্কাল রয়েছে। এই কঙ্কালটির হাড় এনে নিচতলায় যদি দেয়ালের সাথে লাগাই তাহলে নাকি দরজা খুলে যাবে। প্ল্যান মতো আমরা 6 জন জীবিত মানুষ মিলে সেখান থেকে কঙ্কালের হাড় চুরি করি, এবং সেই রাতেই নিচতলায় গিয়ে দেয়ালের সাথে হাড় ঠেকালে দরজাটি খুলে যায়। আমরা 6 জন খুব দ্রুত সেখান থেকে বের হয়ে পড়ি। আমাদের কারো কাছেই আলোর কোনো ব্যবস্থা ছিল না। রাজমহল থেকে বের হতে হতে তখন সকাল হয়ে গিয়েছিল। যেহেতু আমি আগেই লোকেশন কিছুটা ধারণা করে নিয়েছিলাম, তাই সবাইকে নিয়ে আমি সেই দিকেই রওনা হই। অবাক করা বিষয়, একটু পরেই আমরা দেখতে পাই আমাদের সামনে একটি রেল লাইন এবং একটি ছোট্ট খালের উপর একটি ব্রিজ। ব্রিজের পাশে দাঁড়াতেই কিছুক্ষণ পর একটি ট্রেন আসে। অদ্ভুতভাবে ট্রেনটি আমাদের জন্য দাঁড়িয়ে যায়। খুব দ্রুত করে আমরা সকলেই ট্রেনে উঠে পড়ি। ওই ট্রেনটির রং ছিল সম্পূর্ণ কালো, কোথাও অন্য কোনো রং ছিল না। অদ্ভুত বিষয়, ট্রেনে উঠে শত শত মানুষ আমরা দেখতে পাই, কিন্তু প্রত্যেকের গায়ে ছিল কালো পোশাক। তখন আমি বুঝতে পারি আমরা আবারও কোনো মায়াজালে হয়তো আটকে গিয়েছি। আমার সাথী যারা ছিলেন সেই 6 জনের সাথে আলোচনা করতে চাই, কিন্তু সেই মেয়েটি যাকে কিনা আমরা জীবিত মনে করেছিলাম সে আমাদের দিকে তাকিয়ে একটা অট্ট হাসি দেয়। আসলে সেও নাকি জীবিত ছিল না, বরং সে ছিল একটি আত্মা। আমাদের ভুলিয়ে ভালিয়ে এই ট্রেনে উঠিয়েছে তিনি। ট্রেনের ভেতরে নানান ধরনের বিনোদন হচ্ছে। এই ট্রেনটিতে আলাদা কোনো বগি নেই, বাসের মতো পুরো লম্বা একটি ট্রেন। এর আগামাথা দেখা যাচ্ছিল না। আমার 5 জন সঙ্গীকে নিয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম। আমরা দেখলাম এই যে ভেতরে ট্রেনের এত মানুষজন, এরা শরবতের সাথে কিসের যেন মাংস খাচ্ছে, এবং এই ট্রেনটি নিজ গতিতে ছুটছিল। হঠাৎ ট্রেনের লোকজন আমাদের 5 জনকে ধরে নিয়ে গেল এবং আমাদের 5 জনকেই সেই কিসের যেন কাঁচা মাংস খাইয়ে দিল। আমরা 5 জন সিদ্ধান্ত নিলাম আমরা ট্রেন থেকে লাফ দিব, কিন্তু আবার চিন্তা করলাম যদি লাফ দেই তাহলে মৃত্যু নিশ্চিত। এর থেকে এদের হাতে প্রাণ দেয়াই ভালো। আমাদের ভেতর থেকে একজন বলে উঠল, কোথাও পানি পেলে তার ভেতরে ট্রেন থেকে লাফ দেব। তখন ট্রেনের দরজা থেকে দেখতে পেলাম দূরে একটি বড়
নালার মতো যেখানে পানি আছে। আমরা 5 জন সিদ্ধান্ত অনুযায়ী সেখানে লাফ দেই। আমরা যে লাফ দিয়েছি তাতে ট্রেনের ভেতরে কারো কোনো বাবান্তর হলো না। আমরা 5 জন সেই নালা থেকে উঠে আন্দাজ করে হাঁটতে থাকি। কখনো বাঘের গর্জনে পালিয়ে বেড়াই, কখনো আবার কোথাও চুপ করে বসে থাকি। আমরা সকলে ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছিলাম তখন। মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছিলাম। টানা 3 দিন হেঁটেছি আমরা। তৃতীয় দিন এক সকালে আমরা সবাই এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ একটা চিৎকারে আমরা জেগে উঠি। অনেকগুলো শকুন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানেই আমরা আমাদের 2 জন সঙ্গীকে হারাই। আমরা বাকি 3 জন পালিয়ে যেতে সক্ষম হই। জীবন বাজি রেখে আমরা সামনে চলতে থাকি, কোথাও আর বিশ্রাম নেই না। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে একটি ফাঁকা জায়গা দেখতে পাই, যেখানে অনেকগুলো ছোট ছোট ঘর আছে এবং সেখানে অনেক কালো কালো মানুষ আমরা দেখতে পাই, এবং এই মানুষগুলো ছিল অনেকটা বেটে প্রকৃতির। অদ্ভুত বিষয়, এদের গায়ে কোনো পোশাক ছিল না, তবে গাছের পাতা দিয়ে এরা লজ্জার স্থান ঢেকে রেখেছিল। ওদের কাছে যেতে ওরা আমাদের সাথে কথা বলে, কিন্তু ওরা এমন ভাষায় কথা বলছিল যেটা আমরা বুঝতে পারছিলাম না, এবং ওরাও আমাদের ভাষা বুঝতে পারে না। অনেক কষ্টে ওদের সাথে ইশারায় কথা বলে আমাদের সমস্যাগুলো বোঝানোর চেষ্টা করি। ওরা আমাদের ইশারায় জানায় ওরা আমাদের সাহায্য করবে। তখন আমরা কিছুটা স্বস্তি পাই। ওরা 6 জন লোককে আমাদের সাথে দেয়, আমাদের জঙ্গল থেকে বের করে দেয়। তাদের নিয়ে আমরা পথ চলতে থাকি। প্রায় 20 ঘন্টার মতো পথ চলার পরে আমরা জঙ্গল থেকে বের হতে সক্ষম হই। আমি চেয়েছিলাম ওই লোকদের খুশি করব, কিন্তু তাদের দেওয়ার মতো কিছুই আমার কাছে ছিল না। ওরা আমাদের বের করে দিয়ে খুব শ্রদ্ধার সাথে আমাদের কপালে চুমু দিয়ে আবার জঙ্গলে চলে যায়। এরপর আমরা যার যার বাসায় চলে যাই। বন্ধুদের হারিয়ে আমি অনেকটা ভেঙে পড়ি। প্রিয় লিসেনার্স, যেই 2 জন সঙ্গী লুইসের সাথে এসেছিল, ওরা কিভাবে সেই রাজমহলে গিয়েছিল সেই ঘটনা লুইস পরবর্তীতে ওদের কাছ থেকে জেনেছে। ওদের 2 জনের ঘটনা ছিল আরো বেশি ভয়ঙ্কর। পরবর্তী এপিসোডে সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই অদ্ভুত জঙ্গলের ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।